টাকার পাহাড় আর ক্ষমতার দম্ভ মানুষকে সাময়িকভাবে অন্ধ করে দিতে পারে, কিন্তু ভালোবাসার স্নিগ্ধ আলো আর সরলতার শক্তি সেই অহংকারের কঠিন দেয়াল ভেঙে চুরমার করে দিতে জানে। শহরের ইট পাথরের যান্ত্রিক খাঁচায় বন্দি, সম্পদের মোহে অন্ধ এক জীবন কিভাবে গ্রামের মেঠো পথের এক সাধারণ মেয়ের ছোঁয়ায় তার অস্তিত্বের আসল উদ্দেশ্য খুঁজে পেল, এটি তারই এক জাদুকরী উপাখ্যান, যেখানে কোটি টাকার আভিজাত্য মাথা নত করেছে এক বিন্দু মানবতার কাছে, আর দম্ভ গোলে তৈরি হয়েছে এক নিখাদ প্রেমের মহাকাব্য। চলুন হারিয়ে যাই সেই হৃদয়স্পর্শী অনুভূতির জগতে, যেখানে জীবনের আসল অর্থ লুকিয়ে আছে। ঢাকা শহরের আকাশচুম্বী দালানকোঠা আর রাতের নিয়ন আলো যেন এক মায়াবী স্বপ্নের দুনিয়ার মতো জ্বলজ্বল করছিল। চারদিকে ব্যস্ত রাজপথ, নামি দামি বহুজাতিক কোম্পানির সদর দপ্তর, চকচকে বিলাসবহুল গাড়ি আর কোটি টাকার ব্যবসার ছড়াছড়ি। এই ঝলমলে জাদুকরী দুনিয়ার ঠিক কেন্দ্রবিন্দুতে একটি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হতো, আর তা হল আরিয়ান চৌধুরী। বয়স মাত্র ২৮ বছর, কিন্তু এর মাঝেই ব্যবসায়িক জগতে আরিয়ান এমন একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিল যে বড় বড় শিল্পপতিরাও তার সাথে একটা মিটিং করার জন্য দীর্ঘ অপেক্ষায় প্রহর গুনত। তার প্রতিষ্ঠিত চৌধুরী এন্টারপ্রাইজ দেশের সবচেয়ে লাভজনক এবং দ্রুত প্রসারিত হওয়া কর্পোরেট হাউসগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হতো। আরিয়ানের জীবনে অভাব বলে কিছু ছিল না। কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, নিজস্ব প্রাইভেট হেলিকপ্টার, সুরম্য রাজপ্রাসাদের মতো বাড়ি, চোখ ধাঁধানো সব স্পোর্টস কার, আর সমাজের সবচেয়ে অভিজাত মহলে অবাধ বিচরণ। তবে এত প্রাচুর্য আর ক্ষমতার মাঝেও তার ভেতরে যদি কোনো কিছুর চরম ঘাটতি থেকে থাকে, তবে তা হল সহমর্মিতা এবং মনুষ্যত্ববোধ। নিম্নবিত্ত বা সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে দুটো ভালো কথা বলার মতো মানসিকতা তার একেবারেই ছিল না। সে প্রতিটি মানুষকে বিচার করত কেবল তাদের ব্যাংক ব্যালেন্স আর পরিহিত পোশাকের ব্র্যান্ড দিয়ে। তার জীবনের ধ্রুব তারা ছিল একটাই: যার অর্থ নেই এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার বা মূল্য নেই। অফিসে তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা সবসময় এক অজানা আতঙ্কে ভুগত। তার পদধ্বনিতে তারা রীতিমতো কাঁপতে থাকত, কারণ ছোটখাটো কোনো ত্রুটি হলেই আরিয়ান কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়াই সবার সামনে মানুষকে চরমভাবে অপমান করে দিত। একদিন তার কর্পোরেট অফিসের সবচেয়ে বিলাসবহুল কনফারেন্স রুমে কোম্পানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং চলছিল। মিটিংয়ের এক পর্যায়ে প্রজেক্ট হেড উঠে দাঁড়িয়ে বলল, স্যার, ময়মনসিংহের শিমুলতলি গ্রামের বিস্তীর্ণ এবং উর্বর জমি আমাদের নতুন মেগা প্রজেক্টের জন্য সবচেয়ে আদর্শ জায়গা। সেখানে যদি আমরা আমাদের 5 স্টার ইকো রিসর্ট এবং বিশাল ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তুলতে পারি, তবে আগামী কয়েক বছরের মধ্যে কোম্পানির বার্ষিক মুনাফা কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। কথাটি শোনামাত্রেই আরিয়ানের তীক্ষ্ণ চোখে তীব্র লোভের এক ঝলক ফুটে উঠল। সে দৃঢ় কণ্ঠে নির্দেশ দিল, অবিলম্বে ডিলটি চূড়ান্ত করার ব্যবস্থা করো। আমি নিজে কালই ওই গ্রামে গিয়ে সরেজমিনে পুরো জমি পরিদর্শন করে আসব। পরের দিন সকালেই আরিয়ান তার কালো রঙের বিলাসবহুল গাড়ির বিশাল বহর নিয়ে ময়মনসিংহের শিমুলতলি গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। শহর যতই পেছনে ফেলে আসছিল, পিচ ঢালা চওড়া রাস্তাগুলো ততই সরু এবং ভাঙাচোরা হতে শুরু করেছিল। গাড়ির এসি রুমের ভেতর বসে আরিয়ান জানালার কাঁচ নামিয়ে বাইরের দিকে তাকিয়ে তীব্র বিরক্তি নিয়ে নাক কুঁচকে বলল, এসব কোনো মানুষের থাকার জায়গা হতে পারে? এত নোংরা আর অনুন্নত পরিবেশে মানুষ কিভাবে বেঁচে থাকে? প্রায় 5 ঘন্টার দীর্ঘ এবং ক্লান্তিকর যাত্রার পর তার গাড়িবহর অবশেষে শিমুলতলি গ্রামে গিয়ে পৌঁছাল। চারদিকে সবুজের সমারোহ, ভেজা মাটির সোঁদা ঘ্রাণ, বিস্তীর্ণ মাঠে কাজ করা ঘর্মাক্ত কৃষক, আর খোলা আকাশের নিচে ধুলো মাখা শরীরে খেলতে থাকা একদল দুরন্ত শিশু। গ্রামটি বাহ্যিকভাবে অত্যন্ত সাধারণ এবং ছিমছাম ছিল, কিন্তু সেখানকার মানুষের চোখে মুখে এক অদ্ভুত পরম শান্তি এবং তৃপ্তি বিরাজ করছিল। আরিয়ানের কাছে এই স্নিগ্ধ পরিবেশ একদমই বিরক্তিকর ঠেকল। সে গাড়ি থেকে নামতে নামতে তাচ্ছিল্যের সুরে তার ম্যানেজারকে বলল, এখানে এত কোটি টাকার রিসর্ট তৈরি হবে, তার আগে এই জঞ্জালে ভরা গ্রামটাকে তো অন্তত শহরের মানুষের দেখার মতো আধুনিক বানাতে হবে। ঠিক সেই মুহূর্তেই মেঠো পথের বুক চিরে বেজে উঠল একটি সাইকেলের মিষ্টি ঘণ্টার শব্দ। বিরক্ত আরিয়ান পেছন ফিরে তাকাল।
সাধারণ সাদা রঙের সুতির একটি সালোয়ার কামিজ পরিহিত এক তরুণী অত্যন্ত সাবলীল ভঙ্গিতে ধীরে ধীরে সাইকেল চালাতে চালাতে তাদের দিকেই এগিয়ে আসছিল। তার অবাধ্য কালো চুলগুলো বিকেলের হালকা বাতাসে এলোমেলোভাবে উঠছিল। তার চেহারায় শহরের মেয়েদের মতো কোনো কৃত্রিম মেকআপ ছিল না, চোখে মুখে ছিল না কোনো লোক দেখানো আভিজাত্যের ছাপ, কিন্তু তার সেই অত্যন্ত সাধারণ রূপের মাঝেই যেন এক ঐশ্বরিক এবং স্নিগ্ধ সৌন্দর্য লুকিয়েছিল। এই সাধারণ অথচ অসাধারণ মেয়েটির নাম ছিল লাবণ্য। লাবণ্য গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চাদের পড়ানোর দায়িত্ব পালন করত। এর পাশাপাশি গ্রামের দরিদ্র ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে সে নিজ উদ্যোগে একটি ছোট সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রও পরিচালনা করত। লাবণ্য তাদের সামনে এসে সাইকেল থামিয়ে অত্যন্ত মিষ্টি হেসে বিনয়ের সাথে জিজ্ঞেস করল, আপনাদের পোশাক আর গাড়ি দেখে মনে হচ্ছে আপনারা অনেক দূরের কোনো শহর থেকে আমাদের এই ছোট্ট গ্রামে এসেছেন। আরিয়ান তার দামি ব্র্যান্ডের রোদ চশমাটি চোখ থেকে খুলে চরম অহংকারের সাথে জবাব দিল, হ্যাঁ, ঠিকই ধরেছ। আর সম্ভবত খুব দ্রুতই তোমাদের এই পুরো গ্রামটি আমাদের বিশাল কোম্পানির একটি ক্ষুদ্র অংশে পরিণত হতে চলেছে। লাবণ্য একটুও বিচলিত না হয়ে অত্যন্ত শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, টাকা দিয়ে পুরো গ্রাম কিনে নেওয়া হয়তো খুব সহজ সাহেব, কিন্তু এই গ্রামের সাধারণ মানুষদের বিশ্বাস আর ভালোবাসা অর্জন করা আপনার মতো মানুষের পক্ষে অনেক কঠিন। আরিয়ান তার কথা শুনে তাচ্ছিল্যের হাসি হেসে উঠল, তুমি জানো আমি কে এবং আমার ক্ষমতা কতটুকু? লাবণ্য অমায়িক হাসিমুখে শান্ত গলায় বলল, না, আমি আপনার পরিচয় জানি না, কিন্তু এতটুকু খুব স্পষ্ট বুঝতে পেরেছি যে আপনার টাকার অহংকার আপনার মনুষ্যত্বের চেয়ে অনেক বেশি। আরিয়ানের সাথে দাঁড়িয়ে থাকা শহরের বাঘা বাঘা কর্মকর্তারা এই কথা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেল। আজ পর্যন্ত কারও বুকের পাটা হয়নি আরিয়ান চৌধুরীর মুখের উপর এভাবে কথা বলার। আরিয়ানের দুই চোখে মুহূর্তের মধ্যে তীব্র ক্রোধ নেমে এলো। সে দাঁতে দাঁত চেপে বলল, তোমার মতো নিম্নবিত্ত মানুষেরা সারা জীবন এই কাদামাটির গ্রামেই পড়ে থাকে, কারণ তোমাদের স্বপ্ন আর চিন্তাভাবনা তোমাদের এই গ্রামের মতোই ভীষণ ছোট। লাবণ্য কাটুটুকুও ভয় না পেয়ে সোজাসাপটা উত্তর দিল, আর আপনাদের মতো অনেক মানুষ কোটি টাকার প্রাসাদে বড় শহরে বাস করেও মনের দিক থেকে সেই ক্ষুদ্র আর নিচু মানুষই থেকে যায়। তাদের এই কথোপকথন শুনে আশপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন সাধারণ গ্রামবাসী নিজেদের হাসি চেপে রাখতে পারল না। জীবনে প্রথমবারের মতো আরিয়ান চৌধুরীকে কেউ ভরা মজলিসে এভাবে মুখের ওপর উচিত জবাব দিয়েছিল। অপমানে আরিয়ানের গা জ্বলছিল ঠিকই, কিন্তু কে জানে কেন সে শত চেষ্টা করেও লাবণ্যর চোখে ফুটে থাকা সেই অটল আত্মবিশ্বাস এবং দৃঢ়তাকে কিছুতেই উপেক্ষা করতে পারছিল না। লাবণ্য আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে নিজের সাইকেল নিয়ে চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার বলে যাওয়া একটি কথা আরিয়ানের কানের কাছে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। আসল ধনসম্পদ মানুষের টাকা দিয়ে মাপা যায় না, মাপা হয় তার মনুষ্যত্ব আর চরিত্র দিয়ে। সেই রাতে আরিয়ান গ্রামের একমাত্র ভিআইপি গেস্ট হাউসে অবস্থান করল। শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল রুম, শহর থেকে আনা দামি খাবার আর বাইরে কড়া সিকিউরিটি, সবকিছুরই নিখুঁত ব্যবস্থা ছিল। কিন্তু তবুও আরিয়ানের দু চোখে একটুও ঘুম আসছিল না। বিছানায় এপাশ উটাস করার সময় বারবার সেই সাধারণ মেয়েটির আত্মবিশ্বাসী মুখটাই তার চোখের সামনে ভেসে উঠছিল। গ্রামের এক সাদাসিধে মেয়ে, যে কিনা কোনো ধরনের ভয় বা দ্বিধা ছাড়াই তাকে তার অহংকারের আসল আয়না দেখিয়ে দিয়েছিল। পরের দিন খুব সকালে আরিয়ান তার দলবল নিয়ে পুরো গ্রাম পরিদর্শনে বেরোল। সে হাঁটতে হাঁটতে একটি বিস্তীর্ণ ফসলের ক্ষেতের কাছে পৌঁছতেই দেখতে পেল বেশ কিছু ছোট ছোট ছেলেমেয়ে একটি বিশাল বটগাছের নিচে গোল হয়ে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, আর তাদের ঠিক সামনে দাঁড়িয়ে লাবণ্য তাদের পড়া বুঝিয়ে দিচ্ছে। জীবনে যদি সত্যিই বড় কোনো মানুষ হতে হয়, তবে সবার আগে তোমাকে একজন সৎ এবং ভালো মানুষ হতে হবে। সামনের সারিতে বসা একটি ছোট বাচ্চা কৌতূহলী হয়ে প্রশ্ন করল, দিদিমণি, বড় মানুষ মানে কি ওই শহরের লোকগুলোর মতো অনেক টাকার মালিক হবা? লাবণ্য স্নিগ্ধ হেসে উত্তর দিল, একদমই না রে বোকা। বড় মানুষ মানে হল সেই ব্যক্তি যার মনটা বড় এবং যে নিঃস্বার্থভাবে অন্য বিপন্ন মানুষদের সাহায্য করতে পারে। আরিয়ান বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে চুপচাপ তাদের এই কথোপকথন শুনছিল। পুরো ব্যাপারটা তার কাছে অত্যন্ত অদ্ভুত এবং অবাস্তব লাগছিল।
যে মেয়েটিকে সে প্রথম দেখায় একজন অশিক্ষিত এবং জ্ঞেয় মেয়ে বলে তাচ্ছিল্য করেছিল, তার জীবন দর্শন এবং চিন্তাভাবনা শহরের অনেক উচ্চশিক্ষিত এবং নামিদামি মানুষের চেয়েও বহুগুণে উন্নত আর বিশাল। ঠিক তখনই একজন জরাজীর্ণ বৃদ্ধা লাঠিতে ভর করে কাঁপতে কাঁপতে সেখানে এসে দাঁড়ালেন। লাবণ্য মা রে, আমার তো হাঁপানির ওষুধ একদম শেষ হয়ে গেছে, রাতে খুব কষ্ট হয়। কথাটি শোনা মাত্রই লাবণ্য কোনো চিন্তা না করে তার ব্যবহৃত পুরনো ছোট্ট পার্সটি থেকে জমানো কিছু টাকা বের করে বৃদ্ধার হাতে দিয়ে অত্যন্ত মমতার সাথে বলল, আপনি একদম চিন্তা করবেন না দাদি, আমি আজই শহর থেকে আপনার জন্য নতুন ওষুধ নিয়ে আসার ব্যবস্থা করছি। আরিয়ান দৃশ্যটি দেখে রীতিমতো হতবাক হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল লাবণ্য নিজে অত্যন্ত সাধারণ এবং অভাবের একটি জীবনযাপন করছে, তারপরেও সে নিজের সাধ্যের বাইরে গিয়ে অন্যকে হাসিমুখে সাহায্য করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই আরিয়ানের চিফ ম্যানেজার দৌড়াতে দৌড়াতে সেখানে এসে পৌঁছাল। স্যার, দারুণ খবর, গ্রামের কিছু মাতব্বরদের সাথে কথা হয়েছে, তাদের মোটা টাকার লোভ দেখিয়ে রাজি করানো গেলে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই আমরা আমাদের কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিতে পারব। আরিয়ান ম্যানেজারের কথার কোনো উত্তর না দিয়ে বেশ কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি তখনও স্থির হয়েছিল লাবণ্যর হাসিমাখা মুখটার দিকে। জীবনের এতগুলো বছর পার করার পর আজ প্রথমবারের মতো তার মনের গহীনে এই ভাবনা উকি দিচ্ছিল যে হয়তো এই পৃথিবীতে টাকাই মানুষের সবকিছুর নিয়ামক নয়। তবে তার ভেতরের সেই আকাশচুম্বী অহংকার এখনও পুরোপুরি ভেঙে পড়েনি। তার ঘুণাক্ষরেও এই ধারণা ছিল না যে আগামী কয়েকটি দিনে এই অবহেলিত গ্রাম আর এই সহজ সরল তেজি মেয়েটি তার সাজানো যান্ত্রিক জীবনটাকে একেবারে চিরকালের জন্য আমূল পাল্টে দিতে চলেছে। শিমুলতলি গ্রামের সকালটা অন্যান্য সাধারণ দিনের মতোই অত্যন্ত শান্ত, স্নিগ্ধ ও সুন্দর ছিল। বিস্তীর্ণ সবুজ মাঠে ভোরের সোনালি রোদ এসে পড়ছিল, গাছের ডালে ডালে পাখিদের কলকাকলি ভোরের মিষ্টি বাতাসে মিশে এক মনোরম পরিবেশ তৈরি করেছিল। আর গ্রামের খেটে খাওয়া মানুষজন খুব সকাল সকালই নিজেদের প্রাত্যহিক কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত পুরনো এবং জরাজীর্ণ পঞ্চায়েত ভবনের সামনে আজ সকাল থেকেই বেশ হইচই এবং ভিড় পরিলক্ষিত হচ্ছিল। কারণ আজ শহরের বড় ব্যবসায়ী আরিয়ান চৌধুরী গ্রামের সমস্ত মানুষের সামনে তার ১,০০০ কোটি টাকার মেগা প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে। পঞ্চায়েত ভবনের বাইরের খোলা মাঠে সারি সারি চকচকে কালো রঙের দামি গাড়ি দাঁড়িয়েছিল। স্যুটবুট পরা শহরের বাবুরা হাতে ল্যাপটপ আর নানা রঙের ফাইল নিয়ে অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক ছোটাছুটি করছিল। সহজ সরল গ্রামবাসীরা কিছুটা দূরে জড়ো হয়ে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে এসব কর্মকাণ্ড দেখছিল এবং নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। শুনলাম শহরের ওই বড়লোক মানুষটা নাকি এখানে বিশাল বড় কারখানা বানাবে, বলছে আমাদের নাকি অনেক টাকা পয়সা দেবে, কিন্তু বাপদাদার এই ফসলি জমি যদি সত্যিই চলে যায় তবে আমরা চাষবাস করে খাব কি? গ্রামবাসীদের এই কানাঘুষার মাঝেই আরিয়ান চৌধুরী অত্যন্ত দম্ভভরে পঞ্চায়েত ভবনের ভেতরে প্রবেশ করল। তার এক হাতে বিদেশি দামি ঘড়ি, পরনে ইতালিয়ান কাট কালো স্যুট, চোখে সেই অহংকারী রোদ চশমা আর চেহারায় সেই চিরচেনা তাচ্ছিল্যের ভাব। তার মনের ভেতর ১০০% বিশ্বাস ছিল যে এই অশিক্ষিত গ্রামবাসীরা টাকার বান্ডিল দেখার সাথে সাথে তার পায়ের কাছে মাথা নত করে সব শর্ত মেনে নেবে। নির্ধারিত সময়ে মিটিং শুরু হল। আরিয়ান স্টেজের মাঝখানে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করল, আমি আরিয়ান চৌধুরী, আমার কোম্পানি চৌধুরী এন্টারপ্রাইজ আপনাদের এই গ্রামে দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল জোন এবং একটি বিলাসবহুল 5 স্টার রিসর্ট নির্মাণ করতে যাচ্ছে। এই মেগা প্রজেক্ট বাস্তবায়িত হলে আপনাদের এই অনুন্নত গ্রামের ভাগ্য রাতারাতি পুরোপুরি বদলে যাবে। তার কথা শুনে উপস্থিত কিছু মানুষ না বুঝেই আনন্দে হাততালি দিতে শুরু করল। আরিয়ান আত্মতৃপ্তির হাসি হাসল। তার মনে হল কাজটা যতটা কঠিন ভেবেছিল তার চেয়ে অনেক বেশি সহজ। এরপর সে আরও জোরালো গলায় বলল, যেসব কৃষক এই প্রজেক্টের জন্য তাদের জমি আমাদের কোম্পানির কাছে বিক্রি করবে তাদের প্রত্যেককে বাজার দরের চেয়ে অনেক বেশি টাকা দেওয়া হবে। তাছাড়া এই গ্রামের অসংখ্য বেকার মানুষের আমাদের কারখানায় চাকরি হবে, ফলে খুব দ্রুতই আপনাদের এই গ্রামে শহরের মতো আধুনিক জীবনযাত্রা শুরু হবে। ঠিক সেই মুহূর্তেই ভিড়ের একদম পেছন থেকে অত্যন্ত দৃঢ় এবং স্পষ্ট একটি নারী কণ্ঠস্বর ভেসে এল। আর এই গ্রামের যেসব মানুষ ১,০০০ টাকার বিনিময়েও নিজেদের বাপদাদার ভিটেমাটি বিক্রি করতে চায় না, তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি জুটবে? মুহূর্তের মধ্যে কোলাহলপূর্ণ পুরো হলরুম পিনপতন শান্ত হয়ে গেল। আরিয়ান চমকে গিয়ে চোখ তুলে সামনের দিকে তাকাল। দর্শকদের সারি ভেদ করে সামনে এসে দাঁড়িয়েছে লাবণ্য।
পরনে সেই একই সাধারণ সুতির পোশাক, চেহারায় বিন্দুমাত্র মেকআপের লেশ নেই, কিন্তু তার দুই চোখে উপচে পড়ছে অসীম আত্মবিশ্বাস আর প্রতিবাদের আগুন। আরিয়ান তাকে চিনতে পেরে অবজ্ঞার হাসি হেসে বলল, কি ব্যাপার, আবার তুমি এসে হাজির হলে? লাবণ্য তার চোখের দিকে সরাসরি তাকিয়ে ভয়হীন কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আমাকে আসতেই হলো, কারণ এই গ্রামটি আমাদের অস্তিত্ব, আপনাদের ব্যবসার কোনো পণ্য নয়। আরিয়ান বিরক্তি গোপন করে বলল, আমি এখানে তোমাদের মতো পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যৎ বদলে দিতে এসেছি, আর তুমি অযথাই বাধা দিচ্ছ। লাবণ্য এক মুহূর্ত সময় নষ্ট না করে সাথে সাথে কড়া জবাব দিল, কারো ভবিষ্যৎ বদলে দেওয়া আর নিরীহ মানুষকে জোর করে তার শেকড় থেকে উপড়ে ফেলার মধ্যে অনেক বড় তফাত আছে, যা আপনি টাকার মোহে বুঝতে পারছেন না। হলরুমে উপস্থিত সমস্ত গ্রামবাসী অত্যন্ত মনোযোগের সাথে তাদের এই তর্ক বিতর্ক শুনছিল। আরিয়ান এবার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বেশ চড়া গলায় বলল, দেখো মেয়ে, আমি জন্ম থেকেই ব্যবসা বুঝি। প্রজেক্ট, লাভ ক্ষতি, অর্থনীতি, তোমার মতো এক সাধারণ গ্রাম্য মেয়ের এসব জটিল বিষয়ে কোনো ধারণা নেই। লাবণ্য অত্যন্ত শান্ত অথচ ধারালো গলায় পাল্টা উত্তর দিল, আপনার কথাটি হয়তো ঠিক, কিন্তু আমি এটুকু অন্তত নিশ্চিত যে মানুষের আবেগ, ভালোবাসা আর অনুভূতির বিষয়ে আপনার বিন্দুমাত্র কোনো ধারণা নেই। এই একটি কথাতেই পুরো পঞ্চায়েত ভবনের পরিবেশ একদম নিশ্চুপ হয়ে গেল। আরিয়ান তার জীবনে প্রথমবারের মতো কোনো সাধারণ মেয়ের যুক্তির কাছে সবার সামনে এভাবে শোচনীয়ভাবে হার মানছিল। কিন্তু তার জন্মগত অহংকার তাকে কোনোভাবেই চুপ করে মেনে নিতে দিল না। সে জোর করে হাসার চেষ্টা করে তাচ্ছিল্যের সুরে বলল, তোমরাই গ্রামের মানুষেরা সারা জীবনেই কাদামাটিতেই ছোট হয়ে থেকে যাও, জানো কেন? কারণ তোমরা বড় কোনো স্বপ্ন দেখতেই জানো না। লাবণ্য অত্যন্ত স্নিগ্ধ হেসে উত্তর দিল, মানুষের স্বপ্ন অবশ্যই আকাশ ছোঁয়া আর বড় হওয়া উচিত সাহেব, কিন্তু সেই বড় স্বপ্ন পূরণ করতে গিয়ে মানুষ নিজেই যেন মনুষ্যত্বহীন ছোট জীবে পরিণত না হয়। লাবণ্যর এই অকাট্য যুক্তিতে মুগ্ধ হয়ে পঞ্চায়েত ভবনে উপস্থিত গ্রামের অধিকাংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিতে শুরু করল। চরম অপমানে আরিয়ানের ফর্সা চেহারার রাগে টকটকে লাল হয়ে গেল। সে পরিষ্কার বুঝতে পারছিল যে আজ সবার সামনে তার কত বড় অপমান হয়েছে। মিটিং আর দীর্ঘায়িত না করে সে রাগে গজরাতে গজরাতে পঞ্চায়েত ভবন থেকে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল। তার চিফ ম্যানেজার হাঁপাতে হাঁপাতে তার পেছন পেছন দৌড়ে এসে সান্ত্বনা দেওয়ার সুরে বলল, স্যার, গ্রামের ওই অশিক্ষিত মেয়েটার ফালতু কথায় আপনি এতটা বিরক্ত এবং উত্তেজিত হচ্ছেন কেন? আরিয়ান সজোরে তার গাড়ির দরজা বন্ধ করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল, কারণ ওই সামান্য মেয়েটা এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আমার ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। কিন্তু আরিয়ানের এই রাগের পেছনের আসল সত্যিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। লাবণ্যর ওপর তার যতটা রাগ হচ্ছিল, অবচেতন মনে সে ঠিক ততটাই লাবণ্য সেই তেজদীপ্ত কথাগুলো নিয়ে গভীরভাবে ভাবছিল। নিজের বিলাসবহুল জীবনে সে প্রথমবারের মতো এমন কোনো মানুষের দেখা পেয়েছিল যার কাছে তার কোটি কোটি টাকার সম্পত্তির বিন্দুমাত্র কোনো মূল্য ছিল না। ওদিকে পঞ্চায়েত ভবনের পর্ব শেষ করে লাবণ্য সোজা গ্রামের স্কুলে গিয়ে পৌঁছাল। ছোট ছোট বাচ্চারা অনেকক্ষণ ধরে তাদের প্রিয় দিদিমণির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে দৌড় দিয়ে লাবণ্যর কাছে এসে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, দিদিমণি, শহরের ওই চশমা পরা মানুষটা কি খুব বড়লোক গো? লাবণ্য আলতো করে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে হেসে বলল, হ্যাঁ রে মা, টাকার দিক থেকে উনি অনেক বড়লোক একজন মানুষ। বাচ্চাটি আবার মাসুম চোখে প্রশ্ন করল, টাকা বেশি থাকলে কি মানুষটা খুব ভালো মানুষও হয়? লাবণ্য এই সহজ প্রশ্নের উত্তর দিতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য একদম চুপ হয়ে গেল। তারপর একটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, সত্যিকারের ভালো মানুষ হতে গেলে বুকের ভেতর অনেক বড় আর নরম একটা মন লাগে রে। শুধু ব্যাংকে অনেকগুলো টাকা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। অনেকটা দূরে স্কুলের জানালার বাইরে দাঁড়িয়ে আরিয়ান নিঃশব্দে তাদের এই সব কথা শুনছিল। পঞ্চায়েত ভবন থেকে রাগে বেরিয়ে সে কাউকে কিছু না জানিয়েই কখন যে হাঁটতে হাঁটতেই স্কুলের কাছে চলে এসেছিল তা সে নিজেই টের পায়নি। জীবনে প্রথমবারের মতো অন্য কারো বলা কোনো সাধারণ কথা তার পাষাণ হৃদয়ে তীরের মতো গিয়ে আঘাত করছিল। সেই রাতে আরিয়ান গেস্ট হাউসের বিশাল রুমে সম্পূর্ণ একা বসেছিল। সামনের সুসজ্জিত টেবিলে শেফের হাতে বানানো দামি দামি সব খাবার রাখা ছিল। পুরো ঘরে সেন্ট্রাল এসি চলছিল, কিন্তু তার মনের ভেতর এক অদ্ভুত এবং দম বন্ধ করা অস্বস্তি কাজ করছিল।
তার কানের কাছে বারবার লাবণ্যর বলা সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। সত্যিকারের ভালো মানুষ হতে গেলে বুকের ভেতর অনেক বড় আর নরম একটা মন লাগে রে। শুধু ব্যাংকে অনেকগুলো টাকা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না। সে নিজের রাগকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পেরে হাতের দামি কাঁচের গ্লাসটা সজোরে টেবিলের ওপর আছড়ে ভেঙে ফেলল। গ্রামের এক সামান্য মেয়ে আমাকে জীবনের শিক্ষা দেবে? এ হতে পারে না, সে চিৎকার করে উঠল। কিন্তু তার মনের একদম গহীন কোণে কোথাও না কোথাও এই সত্যটা বারবার উকি দিচ্ছিল যে লাবণ্য আজ তাকে যা যা বলেছে তার একটি কথাও মিথ্যে বা ভুল ছিল না। পরের দিন সকালে আরিয়ান কাউকে কিছু না জানিয়ে একাই গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে বেরোল। সে হাঁটতে হাঁটতে একটি বিস্তীর্ণ সরিষা ক্ষেতের কাছে পৌঁছতেই দেখতে পেল বেশ কয়েকজন দরিদ্র নারী উঠানে বসে এক মনে সেলাইয়ের কাজ করছে, আর ঠিক তাদের মাঝখানে বসে লাবণ্য অত্যন্ত ধৈর্য নিয়ে তাদের নতুন নতুন নকশার কাজ শেখাচ্ছে। একজন মধ্যবয়স্ক নারী পরম মমতায় লাবণ্যর মাথায় হাত রেখে বলল, লাবণ্য মায়েরে, তুই যদি আমাদের এই কাজগুলো না শেখাতিস তবে আমরা গ্রামের এই অবহেলিত মহিলারা কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। লাবণ্য অমায়িক হেসে উত্তর দিল, আরে আমি তো কিছুই করিনি খালা, আপনারা নিজেদের অদম্য ইচ্ছে আর কঠোর পরিশ্রম দিয়েই আজকের এই জায়গায় পৌঁছেছেন। আরিয়ান কিছুটা আড়ালে দাঁড়িয়ে অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। সে নিজের মনেই ভাবছিল, এই মেয়েটা নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ বা আর্থিক লাভ ছাড়াই দিনের পর দিন এভাবে গ্রামের মানুষদের সাহায্য করে যাচ্ছে কিভাবে। ঠিক সেই সময়ে একটি ৮-৯ বছরের ছেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে সেখানে এসে হাজির হল। দিদিমণি, সর্বনাশ হয়ে গেছে, রহমান চাচা তো রোদে কাজ করতে করতে ক্ষেতের মাঝেই অজ্ঞান হয়ে পড়ে গেছেন। খবরটা শোনামাত্রই লাবণ্য হাতের কাজ ফেলে তক্ষুনি উঠে দাঁড়াল এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে বাচ্চাটির সাথে ক্ষেতের দিকে দৌড় দিল। আরিয়ানও কৌতূহল সামলাতে না পেরে তাদের পেছন পেছন দ্রুত পায়ে এগোতে লাগল। সেখানে গিয়ে দেখা গেল একজন রুগ্ন এবং বৃদ্ধ কৃষক প্রখর রোদে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছেন। লাবণ্য সাথে সাথে মাটিতে বসে পড়ে নিজের ওড়না দিয়ে বৃদ্ধ কৃষকের মাথার নিচে বালিশের মতো বানিয়ে দিল এবং চিৎকার করে বলল, কে আছো? তাড়াতাড়ি পুকুর থেকে একটু ঠান্ডা জল নিয়ে এসো। গ্রামের অন্যান্য লোকেরা ভয়ে এবং আতঙ্কে রীতিমতো ঘাবড়ে গিয়েছিল, কিন্তু এমন একটি বিপদের মুহূর্তেও লাবণ্য ছিল অত্যন্ত স্থির এবং শান্ত। সে পরম মমতায় বৃদ্ধ কৃষকের রুক্ষ হাত দুটো নিজের হাতের মুঠোয় ধরে তাকে অভয় দিয়ে বলল, আপনার কিচ্ছু হবে না রহমান কাকা, আপনি চোখ খুলে রাখুন, আমরা সবাই তো আপনার পাশেই আছি। আরিয়ান একটু দূরে দাঁড়িয়ে জীবনে প্রথমবারের মতো কোনো মানুষের চেহারায় অন্য একজন অসহায় মানুষের জন্য এত গভীর এবং সত্যিকারের উদ্বেগ দেখতে পাচ্ছিল। শহরের যান্ত্রিক জীবনে সে দেখেছে মানুষ শুধু নিজের স্বার্থ হাসিলের জন্যই একে অপরের সাথে মেকি সম্পর্ক টিকিয়ে রাখে, কিন্তু এই অজপাড়া গায়ে মানুষ কোনো স্বার্থ ছাড়াই একে অপরের বিপদে নিজের জীবন বাজি রেখে ছুটে আসে। সেই রাতে আরিয়ান বিছানায় শুয়েও অনেকক্ষণ ধরে জেগে রইল। গেস্ট হাউসের খোলা জানালা দিয়ে বাইরে গ্রামের শান্ত আর নিস্তব্ধ রাত স্পষ্ট দেখা যাচ্ছিল। দূরে কোথাও টিমটিম করে হারিকেন জ্বলছিল। সম্ভবত লাবণ্য সেখানে বসে গ্রামের দরিদ্র বাচ্চাদের রাতের বেলা পড়াচ্ছিল। আরিয়ান দীর্ঘশ্বাস ফেল, ধীরে ধীরে নিজের মনেই ফিসফিস করে বলল, আসলে এই সাধারণ মেয়েটির মধ্যে এমন কি জাদু আছে যা আমার মতো একজন পাথর হৃদয়ের মানুষকেও ভেতর থেকে একটু একটু করে বদলাতে শুরু করেছে। কিন্তু সে তখনও ঘুণাক্ষরেও জানত না যে তার জীবনের সবচেয়ে বড় এবং বিধ্বংসী ঝড়টি আসা এখনও বাকি, কারণ আগামী কয়েকটি দিনের ভেতর এমন একটি ভয়ানক প্রাকৃতিক ঘটনা ঘটতে চলেছিল যা আরিয়ান চৌধুরীর বেঁচে থাকার সমস্ত অহংকার আর দম্ভকে চিরদিনের মতো ভেঙে একেবারে চুরমার করে দেবে। সেদিন শিমুলতলি গ্রামের আবহাওয়া সকাল থেকেই হঠাৎ করে কেমন যেন অদ্ভুতভাবে পাল্টে গিয়েছিল। ভোরের দিক পর্যন্ত আকাশ বেশ পরিষ্কার আর ঝকঝকে ছিল, কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই চারদিক থেকে ঘন কালো মেঘ উড়ে এসে পুরো গ্রামের আকাশটাকে ভয়ঙ্করভাবে ঢেকে ফেলল। দেখতে দেখতে সাঁই সাঁই করে দমকা এবং শীতল বাতাস বইতে শুরু করল। চারপাশের বড় বড় গাছগুলো বাতাসের তোড়ে প্রবল বেগে দুলছিল। গ্রামের বয়স্ক এবং অভিজ্ঞ মানুষেরা আকাশের এই রুদ্রমূর্তি দেখে বারবার আতঙ্কের সাথে একই কথা বলছিল, লক্ষণ তো একদম সুবিধার মনে হচ্ছে না, মনে হচ্ছে এবার প্রলয়নকারী কোনো বড় ঝড় আঘাত হানবে। ওদিকে আরিয়ান চৌধুরী এসব প্রাকৃতিক দুর্যোগের কোনো তোয়াক্কা না করে তার বিলাসবহুল গেস্ট হাউসের রুমে বসে ল্যাপটপ খুলে হেড অফিসে তার কোম্পানির পরিচালকদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভিডিও মিটিং করছিল।
তার কাছে বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়া, গ্রামের সাধারণ মানুষ আর তাদের জানমালের চিন্তার চেয়ে নিজের কোম্পানির কোটি টাকার ব্যবসাই অনেক বেশি জরুরি আর মূল্যবান ছিল। মিটিং শেষ হতে না হতেই তার সেল ফোন বেজে উঠল। ঢাকা থেকে তার সবচেয়ে কাছের বন্ধু এবং প্রধান বিজনেস পার্টনার ফয়সাল রহমানের কল ছিল। হ্যালো আরিয়ান, শিমুলতলির ওই মেগা প্রজেক্টের ডিলটা যদি এবার সফলভাবে ফাইনাল হয়ে যায়, তাহলে আমি লিখে দিতে পারি আগামী বছরের মধ্যেই আমাদের কোম্পানি শুধু দেশের নয়, পুরো সাউথ এশিয়ার সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানিতে পরিণত হবে। ফয়সালের কথা শুনে আরিয়ানের চেহারায় জয়ের এক চিলতে অহংকারী হাসি ফুটে উঠল। সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, তুমি একদম নিশ্চিন্ত থাকো দোস্ত, এই ডিল আমি যে কোনো মূল্যে ফাইনাল করেই তবে ঢাকা ফিরব। তার মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ বাইরে কান ফাটানো বিকট শব্দে একটা বিশাল বাজ পড়ল। এর ঠিক কয়েক মিনিটের মধ্যেই এমন ভয়াবহ মাত্রায় মুষলধারে বৃষ্টি শুরু হল যে মনে হচ্ছিল আকাশ ফুটো হয়ে গেছে। মুহূর্তের মধ্যে পুরো গ্রামের রাস্তাঘাট জলে ডুবতে শুরু করল। গ্রামের অসহায় মানুষজন জীবন বাঁচাতে নিজেদের কাঁচা ঘরবাড়ি আর গবাদি পশু সুরক্ষিত করার জন্য মরিয়া হয়ে প্রাণপণ চেষ্টা করতে লেগে পড়ল। লাবণ্য নিজের প্রাণের মায়া তুচ্ছ করে প্রবল বৃষ্টির মাঝে ছুটে গিয়ে গ্রামবাসীদের নিরাপদ এবং উঁচু জায়গায় পৌঁছতে সাহায্য করছিল। সে চিৎকার করে সবাইকে নির্দেশ দিচ্ছিল, সবাই বাচ্চাদের কোলে নিয়ে দ্রুত পাকা স্কুলে চলে যাও আর বয়স্কদের সাবধানে ধরে নিয়ে যাও। পুরো গ্রাম জুড়ে তখন এক অবর্ণনীয় বিশৃঙ্খল এবং ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওদিকে এই দুর্যোগ দেখে আরিয়ান চৌধুরী সিদ্ধান্ত নিল যে সে আর এক মুহূর্ত এই গ্রামে থাকবে না, অবিলম্বে ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দেবে। এমন দুর্যোগের মাঝে এই কাদা মাটির গ্রামে আটকে থাকাটা তার কাছে চরম বোকামি এবং বৃথা মনে হচ্ছিল। সে দ্রুত লটবহর গুছিয়ে তার ব্যক্তিগত ড্রাইভারকে কড়া নির্দেশ দিল, তাড়াতাড়ি গাড়ি বের করো, আমরা এখনই এখান থেকে চলে যাব। কিন্তু গ্রামের মেঠো পথ পেরিয়ে মূল সড়কে ওঠার আগেই দেখা গেল পুরো রাস্তা পিচ্ছিল কাদায় একাকার হয়ে গেছে। প্রবল বৃষ্টি আর ঝোড়ো বাতাসের মাঝে এগোতে গিয়ে হঠাৎ তাদের ভারী গাড়িটি ভয়ানকভাবে পিছলে গেল এবং রাস্তার একপাশে থাকা একটি গভীর খাদের কাছে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে আটকে গেল। ড্রাইভার ভয়ে রীতিমতো ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, গাড়ির ইঞ্জিন তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে চাকায় কাদা আটকে গেছে। আরিয়ান এই কথা শুনে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে উঠল, বন্ধ হয়ে গেছে মানে কি ফালতু কথা বলছো? যে কোনো মূল্যে এটা তাড়াতাড়ি ঠিক করো। কিন্তু প্রকৃতির ওপর তো আর কারো হাত নেই। চারদিকে বন্যার জল হু হু করে অনবরত বাড়তেই থাকল। দুর্যোগের কারণে মোবাইল নেটওয়ার্কও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। চারদিকে শুধুই ঘুটঘুটে অন্ধকার, একটানা বৃষ্টির ঝুমঝুম শব্দ আর প্রবল ঝোড়ো বাতাসের ভয়ঙ্কর গর্জন। জীবনে প্রথমবারের মতো কোটিপতি আরিয়ান চৌধুরী ভেতর থেকে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। যে মানুষটার সারা জীবন নিজের অঢেল টাকা আর সীমাহীন ক্ষমতার এত বড়াই ছিল, আজ প্রকৃতির এই রুদ্ররোষের সামনে সে নিজেকে পুরোপুরি অসহায় এবং ক্ষুদ্র অনুভব করছিল। আরও কিছুক্ষণ এভাবেই আটকে থাকার পর ড্রাইভার আতঙ্কিত কণ্ঠে বলল, স্যার, আমাদের যেভাবেই হোক এখনই এই গাড়ি ছেড়ে বাইরে বেরোতে হবে। জলের স্তর যে হারে বাড়ছে তাতে যে কোনো সময় গাড়ি খাদে পড়ে তলিয়ে যেতে পারে। আর কোনো উপায় না দেখে আরিয়ান বাধ্য হয়ে তার বিলাসবহুল গাড়ি থেকে বাইরে কাদার মধ্যে পা রাখল। প্রবল ঝাপটামারা বৃষ্টি তার মুখে এসে বিচ্ছিল। হাঁটু পর্যন্ত কাদায় তার বিদেশ থেকে আনা কয়েক লাখ টাকা দামের দামি জুতোজোড়া মুহূর্তেই সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। অন্ধকারে কাদা আর জলের ভেতর দিয়ে কোনো রকমে হাঁটতে হাঁটতে হঠাৎ কাদায় তার পা পিছলে গেল এবং সে ভারসাম্য হারিয়ে সোজা রাস্তার ধারের গভীর আর ঘোলা জলের মধ্যে ছিটকে পড়ল। পকেট থেকে তার দামি স্মার্টফোনটা কোথায় ছিটকে দূরে গিয়ে পড়ল তার কোনো হদিশ মিলল না। হাতে থাকা লিমিটেড এডিশনের দামি ঘড়িটা পাথরে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আরিয়ান বারবার কাদা থেকে ওঠার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু জলের প্রবল তোড় আর কাদার পিচ্ছিলতা তাকে কোনোভাবেই সোজা হয়ে বাড়াতে দিচ্ছিল না। ঠিক সেই মৃত্যু ভয় জাগানো মুহূর্তেই দূর অন্ধকারের বুক চিরে অত্যন্ত পরিচিত কারো উদ্বিগ্ন গলার আওয়াজ ভেসে এল, আরিয়ান সাহেব! সে জল আর কাদামাখা মুখে কোনো রকমে চোখ পিটপিট করে তাকাল। আবঝা অন্ধকারে সে দেখতে পেল প্রবল বৃষ্টির মাঝে একটা পুরনো লণ্ঠন হাতে নিয়ে লাবণ্য ঠিক তার দিকেই পাগলের মতো দৌড়ে আসছিল। লাবণ্যর সাথে গ্রামের আরও কয়েকজন বলিষ্ঠ যুবক ছিল। লাবণ্য এক মুহূর্ত দেরি না করে হাঁটু জল ভেঙে তার কাছে পৌঁছল এবং শক্ত করে তার হাত দুটো চেপে ধরল। খুব সাবধান, এদিকে কিন্তু জলের তোড় অনেক বেশি, পা পিছলে গেলে সোজা খাদে পড়ে যাবেন। আরিয়ান তখন ঠান্ডায় আর আতঙ্কে এতটাই কাঁপছিল যে তার মুখ দিয়ে একটি কথাও বেরোচ্ছিল না।
লাবণ্যর নির্দেশে গ্রামবাসীরা সবাই মিলে তাকে সেই কাদা জলের ভেতর থেকে টেনে নিরাপদ জায়গায় তুলে আনল। সেই মুহূর্তে আরিয়ানের বিধ্বস্ত চেহারায় তার জীবনের সব অহংকার ধুয়ে মুছে গিয়ে প্রথমবারের মতো মৃত্যুর সুস্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। লাবণ্য বিন্দুমাত্র দেরি না করে ছেলেদের নির্দেশ দিল, ওনাকে এই অবস্থায় আর গেস্ট হাউসে নেওয়া ঠিক হবে না, তাড়াতাড়ি ওনাকে আমার বাড়িতে নিয়ে চলো। কিছুক্ষণ পর আরিয়ান চৌধুরী লাবণ্যর ছোট্ট এবং জরাজীর্ণ মাটির বাড়িতে একটি পার্টিতে বসেছিল। তার পরনের দামি স্যুট কাদায় মাখামাখি, সারা শরীর শীতে থরথর করে কাঁপছে, আর মুখে এক অদ্ভুত বাকরুদ্ধ স্তব্ধতা। লাবণ্যর বৃদ্ধা মা সাথে সাথে তার জন্য একটি পরিষ্কার শুকনো কাপড় আর এক মগ ধোঁয়া ওঠা গরম চা নিয়ে এলেন। বাবা, তুমি আর এক মুহূর্ত দেরি না করে এই শুকনো কাপড়গুলো পরে নাও, না হলে এমন বৃষ্টিতে ভিজে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। আরিয়ান এই অভাবী মানুষদের আন্তরিকতা দেখে রীতিমতো অবাক এবং হতবাক হয়ে গেল। যে সাধারণ মানুষদের সে সারা জীবন গরিব, অশিক্ষিত আর ছোটলোক বলে অবজ্ঞা করে এসেছে, আজ সেই মানুষগুলোই কোনো রকম পূর্বশর্ত বা স্বার্থ ছাড়াই তার জীবন বাঁচাতে এভাবে ঝাঁপিয়ে পড়ছে। লাবণ্য তার সামনে এসে অত্যন্ত নরম গলায় জিজ্ঞেস করল, এখন কি শরীরে একটু সুস্থ বোধ করছেন আপনি? আরিয়ান মাথা নিচু করে আস্তে করে শুধু বলল, হ্যাঁ। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার গলায় সেই আগের মতো দম্ভ আর অহংকারের বিন্দুমাত্র লেশমাত্র ছিল না। দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাইরে তখনও সমান তালে একটানা বৃষ্টি পড়ছিল। লাবণ্যর মা তাদের জন্য রাতের খাবার পরিবেশন করলেন, যা ছিল অত্যন্ত সাধারণ। কয়েকটা হাতে গড়া রুটি, একটু পাতলা ডাল আর সামান্য কিছু ভাত। কোটিপতি আরিয়ান জীবনে প্রথমবারের মতো 5 স্টার হোটেলের খাবারের বদলে এত সাধারণ খাবার খেল। কিন্তু কে জানে কেন সেই সাধারণ এবং সাদাসিদে খাবারে সে এমন এক অদ্ভুত স্বাদ এবং আপনত্ব অনুভব করছিল, যা সে তার জীবনের কোনো দামি রেস্তোরাঁয় পায়নি। খাবার খাওয়ার সময় সে হঠাৎ খেয়াল করল যে লাবণ্য নিজে তার প্লেটে খুবই সামান্য পরিমাণ খাবার নিয়ে খাচ্ছে। আরিয়ান আর কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, খাবার তো দেখছি আরও আছে, আপনি এত কম খাবার নিলেন কেন? লাবণ্য অত্যন্ত মিষ্টি হেসে সহজ গলায় উত্তর দিল, আমাদের গ্রামের নিয়ম হল বাড়িতে অতিথি এলে আগে অতিথিদের পেট ভরে খাওয়াতে হয়, তারপর যা বাঁচে তা আমরা খাই। কথাটি শুনে আরিয়ান একেবারে নিশ্চুপ হয়ে গেল। তার মস্তিষ্কে হঠাৎ করে মনে পড়ে গেল যে নিজের ঢাকা শহরে নিজের কর্পোরেট অফিসে সে কতদিন কতবার তার অধীনস্থ সাধারণ কর্মীদের সামান্য ভুলের জন্য তাদের দুপুরের খাবারটুকুও খেতে না দিয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছে। জীবনে প্রথমবারের মতো নিজের এই অমানবিক ব্যবহারের কথা ভেবে তার নিজের প্রতি তীব্র ঘৃণা এবং লজ্জা হল। গভীর রাতে প্রবল ঝড়ে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। চারদিকে নিকষ কালো অন্ধকার। লাবণ্য একটি মোমবাতি জ্বালিয়ে বাড়ির বারান্দায় বসে থাকা গ্রামের ভয় পাওয়া ছোট ছোট বাচ্চাদের রূপকথার গল্প শোনাচ্ছিল, যাতে তারা ঝড়ের ভয়াবহতা ভুলে শান্ত থাকে। আরিয়ান বারান্দার এক কোণে চুপচাপ বসে মুগ্ধ দৃষ্টিতে তাকে দেখছিল। লাবণ্যর চেহারায় আসন্ন বিপদ নিয়ে কোনো ভয় ছিল না, অভাব নিয়ে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধুই এক অদ্ভুত এবং ঐশ্বরিক প্রশান্তি। বাচ্চাদের ঘুম পাড়িয়ে কিছুক্ষণ পর লাবণ্য ধীর পায়ে তার কাছে এসে বসল। আজ রাতে মনে হচ্ছে সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আরিয়ান কোনো রকম ভূমিতা না করে প্রথমবারের মতো তার সামনে সত্যি কথা স্বীকার করল, হ্যাঁ, জীবনে এই প্রথম আমি মৃত্যু ভয় দেখেছি। লাবণ্য সামান্য হেসে আকাশের দিকে তাকিয়ে গভীর অর্থবহ গলায় বলল, প্রাকৃতিক দুর্যোগ আর বিপদই মানুষকে তার জীবনের আসল রূপ এবং অসহায়ত্ব দেখিয়ে দেয়। লাবণ্যর এই গভীর কথাটি সোজা তীরের মতো গিয়ে আরিয়ানের পাথল হৃদয়ে বিঁধল। বেশ কিছুক্ষণ দুজনেই নিস্তব্ধ থাকার পর আরিয়ান হঠাৎ প্রশ্ন করে বসল, তোমাদের জীবনে তো কোনো প্রাচুর্য নেই, চারপাশে শুধু অভাব আর অভাব, তবুও তোমরা সবাই মিলে এত খুশি আর শান্তিতে থাকো কিভাবে? লাবণ্য তার দিকে ফিরে অত্যন্ত শান্ত গলায় বলল, কারণ আমরা শহরের মানুষদের মতো নিষ্প্রাণ বস্তু বা দামি জিনিসের পেছনে না ছুটে আমাদের এই মানুষগুলোর মধ্যকার ভালোবাসার সম্পর্কগুলোকে বেশি যত্ন করে আগলে রাখি। আরিয়ান মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো গিলছিল। সে স্পষ্ট বুঝতে পারছিল তার ভেতরের অনেক দিনের পুরনো কোনো একটা পাথর যেন গলতে শুরু করেছে। এরপর হঠাৎ করেই লাবণ্য এমন একটি প্রশ্ন করে বসল যা আরিয়ানকে একেবারে স্তব্ধ করে দিল। আচ্ছা সাহেব,
আপনি কি আপনার জীবনে কখনো কোনো দিন শুধুমাত্র মনুষ্যত্বের খাতিরে কোনো অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন? আরিয়ান মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। তার কাছে লাবণ্যর এই সহজ প্রশ্নের কোনো উত্তর জানা ছিল না। সারা জীবন সে ব্যবসার হিসাব নিকাশ, কোটি টাকার প্রজেক্ট, শুধু নিজের লাভ আর অন্যের ক্ষতিই বুঝে এসেছে। কিন্তু মনুষ্যত্ব নামের এই শব্দটির প্রকৃত অর্থ সে কখনো শেখেনি। সেই ঝড়ের রাতে আরিয়ানের চোখে একেবারেই ঘুম এল না। বিছানায় শুয়েও লাবণ্যর সেই অমোঘ কথাগুলো তার মাথার ভেতর বারবার ঘুরপাক খাচ্ছিল। আপনি কি কখনো শুধুমাত্র মনুষ্যত্বের খাতিরে কারো সাহায্য করেছেন? পরের দিন সকালে যখন অবশেষে বৃষ্টির তাণ্ডব থামল, আরিয়ান ধীরে ধীরে ঘর থেকে বাইরে বেরোল। সে দেখল প্রবল ঝড়ে পুরো গ্রাম একেবারে ছারখার হয়ে গেছে। গ্রামের অনেক কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে। কৃষকদের স্বপ্নের ক্ষেতের পর ক্ষেত বন্যার জলে তলিয়ে গেছে। এত বড় ক্ষতির পরেও সে দেখল গ্রামবাসীরা কেউ ভেঙে পড়েনি, বরং তারা সবাই মিলেমিশে একে অপরের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কেউ নিজের বেঁচে যাওয়া খাবার অন্যদের মাঝে বিলি করছে, কেউ অন্য বাড়ির কান্নারত বাচ্চাদের সামলাচ্ছে, কেউ আবার প্রতিবেশীর ভাঙা ঘরের চাল ঠিক করতে সাহায্য করছে। আর এই সব কিছুর একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিল সেই লাবণ্য। নিজের বাড়ির ক্ষয়ক্ষতির কথা ভুলে সেই শুধু অন্যদের মুখে হাসি ফোটানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছিল। আরিয়ান বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে তাকে দেখছিল। তার পাষাণ চোখে জীবনে প্রথমবারের মতো অন্য কোনো সাধারণ মানুষের জন্য এত গভীর শ্রদ্ধা এবং সম্মান জন্মেছিল। সে ধীরে ধীরে নিজের মনেই বিড়বিড় করে বলল, যাকে আমি এতদিন একজন নিতান্তই সাধারণ আর গেঁয়ো মেয়ে ভাবতাম, আসলে হৃদয়ের বিশালতায় সেই তো এই পৃথিবীর সবচেয়ে সত্যিকারের বড় লোক। তবে আরিয়ানের জীবনের পালাবদল এখানেই শেষ হয়নি। তার এখনও আরও একটি মর্মান্তিক সত্যি জানা বাকি ছিল, এমন এক রূঢ় সত্যি যা তার পুরো জীবনের গতিপথ চিরদিনের জন্যে পাল্টে দিতে চলেছিল। ভয়াবহ সেই ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পরপর আরও 2 দিন কেটে গিয়েছিল। শিমুলতলি গ্রাম ধীরে ধীরে তাদের সেই অপূরণীয় ক্ষতি সামলে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল। চারদিকে ভাঙা ঘরগুলোর মেরামতের কাজ চলছিল, পাম্প লাগিয়ে ফসলের ক্ষেত থেকে জমে থাকা জল বের করা হচ্ছিল। এই ঘোর বিপদের দিনে গ্রামের প্রতিটি মানুষ একে অপরের সবচেয়ে বড় ভরসা এবং শক্তি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই পুরো ধ্বংসযজ্ঞের মাঝে যে মানুষটি নিজের অজান্তেই সবচেয়ে বেশি বদলে গিয়েছিল, সে হল ঢাকার কোটিপতি ব্যবসায়ী আরিয়ান চৌধুরী। আগে যেখানে সেই গ্রামের সাধারণ মানুষদের অত্যন্ত নিচু এবং অবজ্ঞার চোখে দেখত, আজ সেই একই মানুষ নিজের সমস্ত আভিজাত্য ভুলে চুপচাপ তাদের সব কাজে সাহায্য করতে শুরু করেছিল। ভোরবেলা ঘুম থেকে উঠেই সে নিজের হাতে গ্রামের মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণের ভারী বস্তা তুলত, নিজের হাতে গরিব বাচ্চাদের জন্য রান্না করা খাবার বিলি করত এবং কাদা ভেঙে হেঁটে হেঁটে অসুস্থ বয়স্কদের কাছে ওষুধ পৌঁছে দিত। তার এই অভাবনীয় পরিবর্তন দেখে গ্রামবাসীরা রীতিমতো হতবাক হচ্ছিল। যে শহরের অহংকারী কোটিপতির মুখে আগে শুধুই দম্ভ আর তাচ্ছিল্য দেখা যেত, আজ তার সেই চোখে মুখে এক অদ্ভুত আপনত্ব এবং মায়া ফুটে উঠেছে। একদিন পড়ন্ত বিকেলে আরিয়ান গ্রামের সেই প্রাথমিক স্কুলের বাইরে চুপচাপ দাঁড়িয়েছিল। স্কুলের ভেতরে লাবণ্য বাচ্চাদের একত্রিত করে পড়াচ্ছিল। জীবনে যদি সত্যিই বড় কিছু অর্জন করতে চাও, লাবণ্য তার স্বভাবসুলভ মিষ্টি গলায় বাচ্চাদের বোঝাচ্ছিল, তাহলে সবার আগে মানুষের বিপদে তাদের কাজে আসতে শেখো। কথাটি শুনে বাচ্চারা খুশিতে একসাথে হাততালি দিয়ে উঠল। বাইরে দাঁড়িয়ে থাকা আরিয়ানের মুখেও অজান্তেই এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। ঠিক তখনই স্কুলের একটি ছোট বাচ্চা হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে খবর দিল, দিদিমণি, ও দিদিমণি, রহিমার দাদির শরীরটা তো আবার খুব খারাপ হয়ে গেছে, উনি ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন। কথাটি শোনামাত্রই লাবণ্য দ্রুত উঠে দাঁড়াল এবং বাচ্চাটির সাথে রহিমার বাড়ির দিকে দৌড় দিল। আরিয়ানও তার এই সেবামূলক কাজের সঙ্গী হয়ে তার পেছন পেছন গেল। গ্রামের একটি জরাজীর্ণ ছোট কুঁড়ে ঘরে এক বয়স্কা নারী তীব্র যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছিলেন। লাবণ্য তক্ষুনি তার বিছানার পাশে মাটিতে বসে পড়ল। কাকিমা, আপনি একদম ঘাবড়াবেন না, আমি তো এসে গেছি। সে খুব যত্ন করে নিজের ব্যাগ থেকে ব্যথার ওষুধ বের করল, নিজ হাতে তাকে জল খাওয়ালো এবং পরম মমতায় তার হাত দুটো চেপে ধরে তাকে শান্ত করতে লাগল। আরিয়ান দরজার কাছে দাঁড়িয়ে অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। সে আর কৌতূহল ধরে রাখতে না পেরে আস্তে করে জিজ্ঞেস করে বসল, আচ্ছা, তুমি কি শহরের কোনো মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়েছ? লাবণ্য তার কথা শুনে ফিচেল হাসল। না গো, আমি কোনো ডাক্তার নই,
কিন্তু নিজের আপন কোনো মানুষ যখন কষ্টে থাকে তখন কি আর ডাক্তারের ডিগ্রির প্রয়োজন হয়? তখন তো শুধু একটু ভালোবাসার পরশ দিয়ে সাহায্য করাটাই সবচেয়ে জরুরি। আরিয়ান মুগ্ধ হয়ে বেশ কিছুক্ষণ তার এই মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই তার দৃষ্টি আটকে গেল ঘরের মাটির দেওয়ালে টাঙানো একটি পুরনো এবং সাদাকালো ছবির দিকে। ছবিটিতে ছোট্ট লাবণ্য অত্যন্ত পরিপাটি পোশাকে তার বাবা মায়ের সাথে হাসি মুখে দাঁড়িয়েছিল, আর তাদের ঠিক পেছনে ঢাকা শহরের বেশ পরিচিত একটি বিলাসবহুল এলাকার দৃশ্য দেখা যাচ্ছিল। আরিয়ান রীতিমতো চমকে গিয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, এই পেছনের দৃশ্যটা তো মনে হচ্ছে ঢাকা শহরের। এই ছবিটা কি ঢাকার? লাবণ্য হঠাৎ করেই যেন একটু থমকে গেল। কিছুক্ষণ একদম চুপ করে থেকে তারপর মাথা নিচু করে আস্তে করে বলল, হ্যাঁ। আরিয়ানের কৌতূহল আরও বেড়ে গেল। তার মানে তুমি জন্ম থেকে এই গ্রামে থাকতে না, তুমি শহরের মেয়ে? লাবণ্যর শান্ত চোখ দুটো মুহূর্তেই জলে ভরে উঠল। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, আমি এই গ্রামের মেয়ে নই। একটা সময় আমিও আপনাদের মতোই ওই শহরের কোলাহলেই থাকতাম। আরিয়ান পুরোপুরি অবাক হয়ে গেল। সে আজ জীবনে প্রথমবারের মতো লাবণ্যর সেই শক্ত এবং হাসি খুশি মুখের আড়ালে লুকিয়ে থাকা এক গভীর যন্ত্রণার ছাপ দেখতে পেল। সেই রাতে গেস্ট হাউসে ফিরে আরিয়ান অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে ওই কথাগুলো নিয়েই গভীরভাবে ভাবতে থাকল। লাবণ্যর অতীতের এই অজানা অধ্যায় তাকে দারুণভাবে ভাবিয়ে তুলল। পরের দিন বিকেলে সে লাবণ্যর সাথে গ্রামের সেই পুরনো পুকুর পাড়ে বসেছিল। সন্ধ্যার স্নিগ্ধ সময় পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে লাল আভা ছড়িয়ে ডুবে যাচ্ছিল। পরিবেশটা ছিল অত্যন্ত শান্ত। আরিয়ান তার ভেতরের সংকোচ কাটিয়ে আস্তে করে জিজ্ঞেস করল, তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার ফেলে আসা অতীতের ব্যাপারে একটু জানতে পারি? লাবণ্য বেশ কিছুক্ষণ উদাস দৃষ্টিতে পুকুরের জলের দিকে তাকিয়ে চুপ রইল। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে তার জীবনের গল্প বলতে শুরু করল। আমার বাবা ঢাকা শহরের অত্যন্ত নামকরা এবং প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলেন। আরিয়ান তার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে লাগল। ছোটবেলায় আমাদের কাছে বলতে গেলে পৃথিবীর সব কিছুই ছিল। গুলশানে বিশাল বড় বাংলো, গ্যারেজ ভর্তি দামি গাড়ি, অঢেল টাকা আর প্রভাব প্রতিপত্তি। বলতে বলতে লাবণ্যর দুই চোখ আবার জলে ভরে উঠল। কিন্তু বাবার সবচেয়ে বিশ্বাসযোগ্য বিজনেস পার্টনার, যাকে তিনি নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতেন, সে আমাদের সাথে চরম বেইমানি করে ধোঁকা দিয়েছিল। এক রাতের নোটিসে আমাদের কোম্পানির সব কিছু শেষ হয়ে গেল। আমরা একেবারে পথে বসে গেলাম। আরিয়ান কোনো কথা না বলে একদম স্তব্ধ হয়ে তার এই মর্মান্তিক গল্প শুনছিল। লাবণ্য ভেজা গলায় বলে চলল, জানেন সাহেব, যখন আমাদের কাছে অঢেল টাকা আর ক্ষমতা ছিল, তখন অসংখ্য মানুষ আত্মীয়তার দোহাই দিয়ে সবসময় আমাদের চারপাশে মাছিদের মতো ঘুরঘুর করত। কিন্তু যখন আমাদের মাথার ওপর থেকে সব ছাদ সরে গেল, আমরা সব হারালাম, তখন সেই পরিচিত মানুষগুলোর একজনও আমাদের বিপদে পাশে এসে দাঁড়াল না। বিকেলের বাতাসে কিছুক্ষণের জন্য এক অদ্ভুত এবং ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল। লাবণ্য চোখ মুছে বলল, আমার মা বাবা নিজেদের এত কাছের মানুষের এই চরম বেইমানির ধাক্কাটা কোনোভাবেই মেনে নিতে পারেননি। এর ঠিক কয়েক বছরের মধ্যেই তারা দুজনেই আমাকে এই পৃথিবীতে একা ফেলে রেখে চিরদিনের জন্য ওপারে চলে গেলেন। লাবণ্যর এই বেদনাবিধুর গল্প শুনে আরিয়ানের বুকের ভেতর এক অদ্ভুত এবং তীব্র ব্যথা অনুভূত হল। সে জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করতে পারল যে লাবণ্য কেন এত কম বয়সে এত বেশি শক্ত এবং পরিণত মনের অধিকারী হতে পেরেছে। লাবণ্য তার চোখের জল লুকিয়ে জোর করে হাসার চেষ্টা করে বলল, সেই কঠিন সময়েই আমি জীবনের সবচেয়ে বড় সত্যটা বুঝলাম যে টাকা বা ক্ষমতা কখনোই মানুষের সারা জীবনের সঙ্গী হয় না, কিন্তু মানুষের সাথে তৈরি করা খাঁটি এবং ভালো সম্পর্কগুলো সারা জীবন সুখে দুঃখে পাশে থাকে। আরিয়ান তার এই নির্মম সত্য কথাটি শুনে একেবারে পাথর হয়ে গেল। তার নিজের ফেলে আসা যান্ত্রিক অতীতের কথা একে একে তার চোখের সামনে ভাসতে লাগল। কিভাবে সে কেবল টাকার নেশায় নিজের রক্তের সম্পর্কগুলোকে অবলাহি উপেক্ষা করেছে, কিভাবে সে নিজের কোম্পানির বিশ্বস্ত কর্মীদের কেবল টাকা উপার্জনের যন্ত্র মনে করে অমানুষিক ব্যবহার করেছে, কিভাবে সে কখনো অন্য কোনো মানুষের আবেগ বা অনুভূতির বিন্দুমাত্র পরোয়া করেনি। জীবনে প্রথমবারের মতো নিজের প্রতি তার এক তীব্র এবং সীমাহীন ঘৃণা হতে শুরু করল। ঠিক সেই সময়েই লাবণ্য তার দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করল, কি হলো আপনার? হঠাৎ এত চুপ হয়ে গেলেন যে? আরিয়ান চরম অপরাধ বোধে নিজের চোখ নিচু করে ফেলল।
তার গলা দিয়ে ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ বের হল। আমি আমার জীবনে একজন অত্যন্ত জঘন্য এবং ভুল মানুষ ছিলাম, লাবণ্য। লাবণ্য তার এই উপলব্ধি দেখে অত্যন্ত প্রশান্তির একটি মৃদু হাসি হাসল। ভুল মানুষ সে নয় সাহেব, যে না বুঝে কোনো ভুল করে। আসল ভুল মানুষ তো সে, যে নিজের ভুল বুঝতে পারার পরেও অহংকারের বশে নিজেকে বদলাতে চায় না। লাবণ্যর এই গভীর কথাটি শুনে আরিয়ানের 2 চোখ নিজের অজান্তেই ভিজে এলো। সে জীবনে প্রথমবারের মতো কোনো মানুষের সামনে নিজের মনের সমস্ত জমানো কষ্ট আর সত্য কথাগুলো খুলে বলল। আমি সারা জীবন শুধু টাকার পেছনে ছুটে কোটি কোটি টাকা আয় করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি একটি রাতের জন্যেও কখনো শান্তিতে ঘুমাতে পারিনি। লাবণ্য গোধূলির আকাশের দিকে তাকিয়ে স্নিগ্ধ গলায় বলল, কারণ আপনি সারা জীবন শুধু নিজের স্বার্থের জন্যেই বাঁচতে শিখেছেন, কখনো নিঃস্বার্থভাবে অন্য কোনো মানুষের মুখে হাসি ফোটানোর জন্যে বাঁচতে শেখেননি। সেই রাতে আরিয়ান কিছুতেই ঘুমাতে পারল না। সে অনেক রাত পর্যন্ত একা একা গ্রামের মেঠো রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগল। রাতের অন্ধকারে সে অবাক হয়ে দেখল একজন অত্যন্ত গরিব কৃষক তার ঘরে থাকা নিজের ভাগের সামান্য খাবারটুকু তার পাশের বাড়ির ক্ষুধার্ত প্রতিবেশীকে ভালোবেসে দিয়ে দিচ্ছে। কিছু ছোট ছোট বাচ্চা পায়ে জুতো না থাকার পরেও পূর্ণিমার আলোয় মাঠে চরম আনন্দে খেলাধুলা করছে। আর লাবণ্য নিজের বিশ্রামের কথা ভুলে রাতের বেলাতেও গ্রামের অসহায় মহিলাদের সেলাইয়ের কাজ শেখাচ্ছে। এই দৃশ্যগুলো দেখে আরিয়ানের চোখে অঝরে জল এসে গেল। সে আজ জীবনের এতগুলো বছর পর প্রথমবারের মতো গভীর আত্ম উপলব্ধি করতে পারল যে সাধারণ জীবনটাকে সে এতকাল অত্যন্ত নিচু এবং ছোট মনে করত, পৃথিবীর আসল সুখ এবং শান্তি তো ঠিক সেখানেই লুকিয়েছিল। পরের দিন সকালে একটি অভাবনীয় ঘটনা ঘটল। সারা গ্রামে বিদ্যুৎ বেগে এই খবর ছড়িয়ে পড়ল যে শহরের ব্যবসায়ী আরিয়ান চৌধুরী জরুরি ভিত্তিতে পঞ্চায়েত ডেকেছেন। খবর পেয়ে গ্রামের সমস্ত মানুষ আবার সেই পুরনো পঞ্চায়েত ভবনে জড়ো হল। সবার মনেই একটি ভয় কাজ করছিল যে হয়তো এবার সে তাদের বাধ্য করবে জমি বিক্রির চুক্তিপত্রে সই করার জন্য। কিন্তু যখন আরিয়ান সবার সামনে এসে দাঁড়াল, তখন তার চেহারা ছিল একদম অন্যরকম। তার চোখে মুখে কোনো অহংকারের লেশমাত্র ছিল না কোনো দাম্ভিকতা। সে মাইক্রোফোন হাতে নিয়ে অত্যন্ত ধীর এবং বিনীত গলায় বলতে শুরু করল, আমি আজ আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে আমার অতীতের আচরণের জন্য বিনীতভাবে ক্ষমা চাইতে চাই। তার এই কথা শুনে পুরো গ্রামের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। আরিয়ান কান্না ভেজা গলায় বলতে লাগল, আমি এই গ্রামে এসেছিলাম শুধু আমার কোম্পানির আর্থিক লাভ করার হিসেব কষতে, কিন্তু আপনারা সবাই মিলে আমাকে মনুষ্যত্বের আসল অর্থ কী তা হাতে কলমে শিখিয়েছেন। কথা বলতে বলতে তার চোখ স্বয়ংক্রিয়ভাবেই গিয়ে পড়ল ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা লাবণ্যর দিকে। আর এই শিক্ষাটা আমাকে সবচেয়ে বেশি যে দিয়েছে সে হল লাবণ্য। লাবণ্য অবাক হয়ে একেবারে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। এরপর আরিয়ান সবার সামনে অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করল, আমি আপনাদের কথা দিচ্ছি, শিমুলতলির এই উর্বর জমিতে এখন থেকে আর কোনো ইকো রিসোর্ট বা ধোঁয়া ওঠা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে না। তার এই ঘোষণা শোনা মাত্রই পুরো গ্রামের মানুষ বিশ্বাস করতে না পেরে আনন্দে এবং উল্লাসে চিৎকার করে উঠল। কিন্তু আরিয়ান এখানেই থামল না। সে হাত নেড়ে সবাইকে শান্ত করে বলল, রিসর্টের বদলে এই গ্রামের জমিতে এখন একটি অত্যাধুনিক স্কুল তৈরি হবে, অসহায়দের জন্য একটি বিনামূল্যের হাসপাতাল তৈরি হবে, আর গ্রামের দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করার জন্য একটি বড় কর্মসংস্থান কেন্দ্রও বানানো হবে। আরিয়ানের এই অবিশ্বাস্য কথাগুলো শুনে গ্রামের সাধারণ মানুষদের চোখে আনন্দের জল চলে এলো। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা লাবণ্যর চোখও আনন্দে ভিজে গিয়েছিল। আরিয়ান সবার সামনে লাবণ্যর দিকে তাকিয়ে আবেগপূর্ণ গলায় বলল, তুমি আমাকে শিখিয়েছ লাবণ্য, যে সত্যিকারের আভিজাত্য বা বড়লোকই মানুষের ব্যাংক ব্যালেন্সে থাকে না, সেটা থাকে মানুষের বিশাল মনে। এই ঘটনার পর থেকে শিমুলতলি গ্রাম আর আগের মতো সেই অবহেলিত গ্রাম ছিল না। মাত্র কয়েক মাসের ব্যবধানে সেখানে জাদুর মতো অনেক কিছু বদলে গিয়েছিল। যেখানে আগে শুধু কাদামাখা ভাঙাচোরা রাস্তা ছিল, সেখানে এখন চারদিকে পাকা রাস্তা তৈরি হচ্ছিল। যেখানে গ্রামের বাচ্চাদের পড়ার মতো কোনো সঠিক এবং নিরাপদ জায়গা ছিল না, সেখানে আরিয়ানের অর্থায়নে নতুন এবং আধুনিক স্কুল তৈরি হয়ে গিয়েছিল। গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের জন্য একটি বিশাল সেলাই এবং হস্তশিল্প কেন্দ্র পুরো দমে চালু হয়ে গিয়েছিল,
আর এই অবিশ্বাস্য উন্নয়নমূলক কাজগুলো সম্ভব হয়েছিল শুধুমাত্র আরিয়ান চৌধুরীর উদ্যোগে। কিন্তু গ্রামের প্রতিটি মানুষ খুব ভালো করেই জানত যে আসলে আরিয়ানের মতো একজন অহংকারী মানুষকে এভাবে পুরোপুরি বদলে দেওয়ার পেছনে যদি কোনো জাদুকর থেকে থাকে, তবে সে ছিল তাদের প্রিয় লাবণ্য। ধীরে ধীরে আরিয়ান আর লাবণ্যর এই সুন্দর বন্ধুত্ব পুরো গ্রামের মানুষের মুখে মুখে আলোচনার বিষয় হয়ে দাঁড়াল। আরিয়ান এখন আর আগের মতো সেই বদরাগী আরিয়ান ছিল না। সে সকালে ঘুম থেকে উঠে গ্রামের সাধারণ বাচ্চাদের সাথে মাটিতে বসে চা পান করত, কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে যেত এবং ছোট বড় নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে মন থেকে সম্মান করত। সে নিজে একা বসে বসে ভাবত লাবণ্য তার ভেতরের ঠিক কোন জায়গাটাতে এমনভাবে স্পর্শ করেছিল যা তার পুরো জগৎটাকে এভাবে পাল্টে দিল। একদিন সন্ধ্যায় আরিয়ান গ্রামের সেই শান্ত পুকুর পাড়ে একা বসেছিল। পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যের লালচে আলো পুকুরের স্থির জলে ঝিকমিক করে এক মায়াবী রূপ তৈরি করেছিল। ঠিক সেই সময় তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কলারের নাম দেখে তার প্রশান্ত মুখটা মুহূর্তের জন্য গম্ভীর হয়ে গেল। কলটি ছিল ঢাকা থেকে তার বিজনেস পার্টনার ফয়সাল রহমানের। ফোন ধরতেই ওপাশ থেকে ফয়সাল রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠল, আরিয়ান, তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছ নাকি? তুমি জানো তুমি কি করেছ? তুমি আমাদের কোম্পানির 1000 কোটি টাকার প্রজেক্টটা কোনো কারণ ছাড়াই পুরোপুরি বন্ধ করে দিলে। আরিয়ান একটুও বিচলিত না হয়ে অত্যন্ত শান্ত এবং ধীর গলায় উত্তর দিল, ফয়সাল দোস্ত, জীবনে সবকিছুই টাকার চেয়ে বড় বা মূল্যবান হয় না। ফয়সাল তার কথা শুনে চরম বিরক্তি নিয়ে তাচ্ছিল্য করে হেসে উঠল, আচ্ছা, এই বড় বড় ডায়লগগুলো নিশ্চয়ই তোমাকে ওই গ্রামের ওই অশিক্ষিত মেয়েটা শিখিয়েছে, তাই না? আরিয়ান বেশ কিছুক্ষণ চুপ থেকে একটি স্নিগ্ধ হাসি হেসে বলল, হ্যাঁ ফয়সাল, তুমি ঠিকই বলেছ। ও শুধু আমাকে বড় বড় কথাই শেখায়নি, ও আমাকে একজন সত্যিকারের মানুষ হতেও শিখিয়েছে। ফয়সাল রাগে গজগজ করতে করতে ফোনটা কেটে দিল। কিন্তু আরিয়ানের এখন আর এসব ব্যবসায়িক ক্ষতি বা কারো কটু কথায় কিছু এসে যেত না। তার জীবনের অগ্রাধিকার এখন পুরোপুরি পাল্টে গেছে। সেই রাতে শিমুলতলি গ্রামে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কারণ আজ ছিল আরিয়ানের তৈরি করে দেওয়া সেই নতুন স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন। পুরো গ্রামের মানুষ এক বাঁধভাঙা খুশিতে মেতেছিল। স্কুলের ছোট ছোট বাচ্চারা সবাই নতুন জামা পরে সেজেগুজে এসেছিল। মহিলারা মিলে পুরো স্কুল প্রাঙ্গণে সুন্দর করে আলপনা আঁকছিল। চারদিকে আলোর ঝলকানি আর মানুষের হাসিখুশি মুখ বিরাজ করছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে স্টেজে উঠে গ্রামের বয়স্ক মানুষেরা আরিয়ানকে তার এই অসামান্য অবদানের জন্য সম্মান জানানোর উদ্দেশ্যে মাইকে ডাকলেন। পুরো গ্রামের মানুষ দাঁড়িয়ে বিপুল করতালি দিয়ে তাকে স্বাগত জানাল। কিন্তু আরিয়ান স্টেজে উঠে মাইকটা হাতে নিয়ে বিনীতভাবে বলল, আপনাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ, কিন্তু আজ যদি কেউ এই মঞ্চে দাঁড়িয়ে সবচেয়ে বেশি সম্মানের হকদার হয়ে থাকে, তবে বিশ্বাস করুন সেটা কোনোভাবেই আমি নই। তার এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। আরিয়ানের দৃষ্টি সোজা গিয়ে পড়ল ভিড়ের একপাশে দাঁড়িয়ে থাকা লাবণ্যর দিকে। সে লাবণ্যর দিকে ইশারা করে বলল, আজ আমি মানুষ হিসাবে যাই হয়েছি বা আপনাদের জন্য যা কিছু করতে পেরেছি, তার একমাত্র কারণ হল ওই মেয়েটা, লাবণ্য। হঠাৎ করে সবার সামনে নিজের নাম শুনে লাবণ্য চমকে উঠল। আরিয়ান আবেগপূর্ণ গলায় বলে চলল, আমি যখন প্রথমবার আপনাদের এই গ্রামে এসেছিলাম তখন আমার মস্তিষ্কে শুধু টাকা আর ক্ষমতার অহংকার ছিল। আমার মনে হতো টাকাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি এবং টাকাই সবকিছু। পুরো গ্রাম একেবারে নিশ্চুপ হয়ে পিনপতন নীরবতার মাঝে তার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। কিন্তু আপনাদের এই গ্রামের একটি সহজ সরল এবং সাধারণ মেয়ে আমার সেই অহংকার ভেঙে দিয়ে আমাকে বুঝিয়েছে যে মানুষের আসল দাম তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে নয়, তার মন দিয়ে বিচার হয়। আরিয়ানের এই কথাগুলো শুনে লাবণ্যর চোখ দুটো টলটলে জলে ভরে গেল। আরিয়ানের গলা আবেগে হালকা কাঁপতে শুরু করল। আমি যখন সেই ভয়ানক ঝড়ের রাতে চরম বিপদে পড়েছিলাম, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম, তখন ঢাকা শহরের আমার কোনো কোটিপতি বন্ধু আমার জীবন বাঁচাতে আসেনি, বরং যাদেরকে আমি এতদিন ছোট লোক আর গরিব মনে করতাম, সেই আপনারাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন। তার এই কথা শুনে উপস্থিত অনেক গ্রামবাসীর চোখ আবেগপ্রবণ হয়ে পড়ল। এরপর হঠাৎ করেই আরিয়ান একটি অভাবনীয় কাজ করে বসল। সে স্টেজ থেকে সোজা নিচে নেমে এলো এবং ভিড় ঠেলে একেবারে লাবণ্যর সামনে এসে মুখোমুখি দাঁড়াল। পুরো গ্রামের মানুষ শ্বাস বন্ধ করে অবাক দৃষ্টিতে এই দৃশ্য দেখতে লাগল।
আরিয়ান অত্যন্ত নরম এবং গভীর গলায় বলল, লাবণ্য, আমি আমার জীবনে ব্যবসার পেছনে ছুটে অনেক টাকা, অনেক ক্ষমতা আয় করেছি, কিন্তু এক মুহূর্তের জন্যও কখনো মনের শান্তি পাইনি। এই আকস্মিক পরিস্থিতিতে লাবণ্যর বুকের ভেতরটা ধকধক করতে শুরু করল। তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে গেল। সে অবাক হয়ে দেখল আরিয়ানের চোখে আজ আর সেই অহংকার নেই, বরং সেখানে প্রথমবারের মতো গভীর এবং সত্যিকারের ভালোবাসার পূর্ণ আবেশ দেখতে পাওয়া যাচ্ছে। আরিয়ান বলতে লাগল, কিন্তু তুমি যখন থেকে আমার এই অন্ধকার জীবনে আলোর মতো এসেছ, আমি প্রথমবারের মতো বুঝতে পেরেছি যে বেঁচে থাকার আসল সুখ কাকে বলে। চারপাশ একেবারে নিশ্চুপ ছিল, মনে হচ্ছিল যেন বাতাসও তাদের কথা শোনার জন্য থমকে দাঁড়িয়েছে। এরপর আরিয়ান একটুও দ্বিধা না করে উপস্থিত সবার সামনে অত্যন্ত দৃঢ় কণ্ঠে প্রস্তাব দিল, লাবণ্য, তুমি কি এই বদলে যাওয়া আরিয়ানের হাত ধরে সারা জীবন আমার পাশে থাকবে? কথাটি বলা মাত্রই পুরো গ্রাম আনন্দে আর উল্লাসে চিৎকার করে উঠল। খুশিতে লাবণ্যর দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। তার নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না যে ঢাকা শহরের সবচেয়ে অহংকারী এবং কোটিপতি ব্যবসায়ী আজ তার সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে এত গভীর ভালোবাসা আর সম্মান নিয়ে তার মতো এক সাধারণ মেয়ের সামনে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে সুন্দর প্রস্তাবটি দিচ্ছে। লাবণ্য তার চোখের জল মুছে একটু মিষ্টি হেসে দুষ্টুমির সুরে বলল, আমি রাজি আছি, তবে আপনি যদি আবার কখনো শহরের মানুষের মতো অহংকার করেন, তবে আমি কিন্তু আবার আপনাকে শায়েস্তা করে সব ঠিক করে দেব। লাবণ্যর এই কথা শুনে উপস্থিত পুরো গ্রামবাসী হো হো করে হেসে উঠল। আরিয়ানও তার হাসিতে যোগ দিয়ে লাবণ্যর হাতটা আলতো করে ধরে বলল, এখন থেকে আমার জীবনের সবচেয়ে বড় এবং একমাত্র সম্পদ শুধুই তুমি। এর ঠিক কয়েক মাস পর শিমুলতলি গ্রামে অত্যন্ত সাধারণ কিন্তু সামাজিকভাবে খুবই সুন্দর একটি বিয়ের আয়োজন করা হল। সেই বিয়েতে শহরের কোনো লোক দেখানো চাকচিক্য ছিল না, কোটি টাকার চোখ ধাঁধানো সাজসজ্জা বা দামি লাইটিং ছিল না। ছিল শুধু নিজেদের কাছের কিছু মানুষ, নিখাদ আর অনেক অনেক ভালোবাসা এবং সত্যিকারের মানসিক আনন্দ। ঢাকা থেকে আরিয়ানের অনেক বড় বড় ব্যবসায়ী বন্ধুরাও এই ব্যতিক্রমী বিয়েতে উপস্থিত হয়েছিলেন। তারা সবাই গ্রামে এসে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। তারা নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না যে আরিয়ান চৌধুরী একসময় শুধু মানুষের টাকা আর স্ট্যাটাস দেখে মিশত, আজ সেই একই আরিয়ান গ্রামের সাধারণ কৃষকদের সাথে মাটিতে বসে শাল পাতায় হাসি মুখে খাবার খাচ্ছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আরিয়ান তার স্ত্রী লাবণ্যকে নিয়ে ঢাকা শহরে ফিরে গিয়ে তার কর্পোরেট কোম্পানিতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এল। সে তার কোম্পানির লাভের একটি বড় অংশ দিয়ে গরিব ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়াশোনার জন্য একটি চ্যারিটি ফাউন্ডেশন চালু করল। গ্রামের অসহায় কৃষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক কৃষি প্রযুক্তি বিতরণের কর্মসূচি শুরু করল এবং নিজের অফিসে কর্মরত পিয়ন থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত প্রতিটি কর্মীকে মানুষের মতো সম্মান ও মর্যাদা দিতে শুরু করল। একদিন একটি অত্যন্ত জনপ্রিয় বিজনেস ম্যাগাজিনের সাক্ষাৎকারে একজন সাংবাদিক আরিয়ান চৌধুরীকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, স্যার, আপনার এত বছরের সফল কেরিয়ারে আপনার নেওয়া জীবনের সবচেয়ে বড় এবং লাভজনক ব্যবসায়িক সিদ্ধান্ত কোনটি ছিল বলে আপনি মনে করেন? আরিয়ান প্রশ্নটি শুনে অত্যন্ত প্রশান্তির একটি হাসি হাসল এবং কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, আমার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত ছিল ওই শিমুলতলি গ্রামে জমি দেখতে যাওয়া। সাংবাদিক কিছুটা অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলেন, কেন স্যার, ওই প্রজেক্ট তো আপনি বাতিল করে দিয়েছিলেন? আরিয়ান তার পাশে বসে থাকা স্ত্রী লাবণ্যর দিকে এক ঝলক তাকিয়ে মৃদু হাসির সাথে অত্যন্ত আত্মবিশ্বাসী উত্তর দিল, কারণ সেই প্রজেক্ট বাতিল হলেও ওই গ্রামেই আমি আমার জীবনের সবচেয়ে বড় এবং অমূল্য লাভটি পেয়েছি। সাংবাদিক আগ্রহী হয়ে জিজ্ঞেস করলেন, কি সেই অমূল্য লাভ স্যার? আরিয়ান তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে গর্বের সাথে বলল, এমন একজন অসাধারণ মানুষ যে আমাকে শিখিয়েছে যে সত্যিকারের বড়লোকই বা আভিজাত্য ব্যাংকের লকারে রাখা কাগজের নোটে থাকে না, সেটি থাকে মানুষের হৃদয়ে আর মনুষ্যত্বে। আরিয়ানের এই সুন্দর উত্তর শুনে লাবণ্য লাজুক হাসতে লাগল এবং ঠিক সেই মুহূর্তেই পুরো কনফারেন্স হল সাংবাদিকদের বিপুল করতালিতে মুখরিত হয়ে উঠল। সত্যি, মিথ্যা অহংকার মানুষকে কখনো সামাজিকভাবে বড় করে না। সত্যিকারের মহত্ব নিহিত থাকে বিনয়ে, অন্যদের সম্মান করায় এবং নিঃস্বার্থভাবে মনুষ্যত্ব পালনের মাঝেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি আরিয়ান আর লাবণ্যর
এই আবেগময় এবং শিক্ষণীয় গল্পটি হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক প্রদান করবেন, যাতে আমরা আপনাদের জন্য এমন আরও সুন্দর ও অনুপ্রেরণামূলক গল্প বানানোর উৎসাহ পাই। গল্পের ঠিক কোন অংশটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি মূল্যবান কমেন্ট আমরা অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি। আর আপনারা যদি নিয়মিত এমনই হৃদয়স্পর্শী গল্প, ধনী দরিদ্রের আবেগঘন প্রেমের কাহিনী এবং জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর মোটিভেশনাল গল্প শুনতে পছন্দ করেন, তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার স্ক্রিনে। এই শিক্ষণীয় গল্পটি আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ কে জানে, হয়তো আপনার একটি শেয়ারই অন্য কারো জীবনের আসল অর্থ এবং দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ধন্যবাদ।